নমস্কার, আমি পিয়ালি দাস। আজকে এসো কিছু জানিতে আমরা আলোচনা করব হিট স্ট্রোক এবং হিট এক্সহশন নিয়ে। হিট এক্সহশনের সিমটমগুলি হলো মাথা ঘোরা, অজ্ঞান হবে না কিন্তু তার মাথা ঘুরবে। এবার তার প্রচুর পরিমাণে সোয়েটিং হতে পারে। তার স্কিন যদি আপনি টাচ করেন তাহলে স্কিনটা খুব ঠান্ডা মনে হবে, আর মনে হবে যেমন একটা প্যাচ প্যাচে ভাব আছে। তার বমি হবে অথবা বমি ভাব থাকতে পারে, তার মাংসপেশিতে টান লাগতে পারে। আর যদি তার পালস চেক করা যায় তাহলে পালসটা কিন্তু র্যাপিড হবে, কিন্তু খুব উইক হবে। হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মাথায় তীব্র যন্ত্রণা হতে পারে। আক্রান্ত ব্যক্তির কিন্তু একদম সোয়েটিং হবেই না, আর সেক্ষেত্রে কিন্তু বমি ভাব এবং বমি থাকতে পারে, মাংসপেশিতে টান তো থাকবেই। আর তার যদি পালস চেক করা হয়, পালসটা কিন্তু ফাস্ট হবে এবং খুব স্ট্রং হবে। আর ওদের টেম্পারেচার যদি চেক করা যায় তাহলে কিন্তু টেম্পারেচার সবসময় 104 ডিগ্রি ফারেনহাইটের উপর পর্যন্ত চলে যেতে পারে। এই হিট স্ট্রোক এবং হিট এক্সহশনের ক্ষেত্রে সবার আগে আমাদের জানতে হবে কারা সব থেকে বেশি ঝুঁকিতে আছে। হিট এক্সহশন অথবা হিট স্ট্রোকের ক্ষেত্রে যারা সব থেকে বেশি ঝুঁকিতে আছেন তারা হলো শিশু, বয়স্ক ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি, যাদের ওজন বেশি, যার যে কোনো শ্রমজীবী ব্যক্তি যাদের দীর্ঘ সময় রোদের তলায় থাকতে পারে, যেমন কৃষক, রিক্সা চালক, যে কোনো নির্মাণ শ্রমিক, আর যাদের দীর্ঘকালীন কোনো রোগ আছে। ঝুঁকির মধ্যে কিন্তু গর্ভবতী মহিলারাও পড়েন, তাদের কিন্তু বিশেষ বিশেষ যত্নের প্রয়োজন আছে এই সময়। হিট স্ট্রোক বা হিট এক্সহশন প্রতিরোধের জন্য কী কী করতে হবে? সবার প্রথমেই আমরা কিন্তু চেষ্টা করব দিনের বেলায় যে সময় চড়া রোদ থাকে সেই সময় আমরা বাইরে বেরোবো না। যতটা সম্ভব তার আগে অথবা তারপরে আমাদের কাজটা করে নিতে হবে। যদি আমাদেরকে বাইরে বেরোতেই হয় তাহলে আমাদের প্রোটেক্টিভ মেজার্সগুলো কিন্তু অবশ্যই নিতে হবে, যেমন মাথায় ছাতা নেওয়া, টুপি পরা। যদি দীর্ঘ সময় যদি আমাদের রোদের মধ্যে থাকতে হয় তাহলে কিন্তু মাথায় অন্তত একটা ভেজা কাপড় অথবা গামছা বা তোয়ালে, যেটা সম্ভব সেটা কিন্তু জড়িয়ে রাখতে হবে। আমরা যখনই বাইরে যাচ্ছি কাজ করতে আমাদের সাথে কিন্তু আমাদের জল অবশ্যই রাখতে হবে। আর যদি তৃষ্ণা নাও পায় আমাদের কিন্তু নির্দিষ্ট সময় অন্তত আধ ঘন্টা ছাড়া ছাড়া আমাদের কিন্তু জলটা যতটা বেশি পরিমাণে সম্ভব আমাদের কিন্তু পান করতে হবে। এই সময় আমরা বাইরের খোলা অথবা বাসি খাবার না খাওয়ার চেষ্টা করব। আমরা খুব সহজ পাচ্য কোনো খাবার খাওয়ার চেষ্টা করবো, যেটা আমাদের শরীরে খুব সহজেই পচন হয়ে যাবে। আর এই সময় কিন্তু আমরা প্রচুর পরিমাণে যেই সব সবজিতে জলের পরিমাণ বেশি থাকে, যেমন রসালো ফল, তরমুজ, শশা, এই ফলগুলো আমরা বেশি কনজিউম করার চেষ্টা করব। নিজেকে রিহাইড্রেট করে রাখাটা আমাদের মেন মতো। সতর্কতা আরেকটি বিষয় হলো যে বাইরে আপনি রোদ থেকে এসে কিন্তু গায়ের মধ্যে জল ঢালবেন না। আপনাকে ঘরের মধ্যে অন্তত 8 ঘন্টা বসতে হবে, ঘরের টেম্পারেচারে 8 ঘন্টায় আসতে হবে, তারপরে আপনি হাত মুখ ধুন অথবা গায়ে স্নান করুন, তাতে কোনো অসুবিধা নেই। এই যে পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আবার কিছু কিছু সতর্কতা আমাকে মেনটেন করতে হবে। বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার আমি একদম ঠকঠক করে ঠান্ডা জল খেয়ে নিলাম, সেটা কিন্তু করা যাবে না। কারণ ডক্টরাই বলছেন যে বাইরে যদি এক্সেসিভ টেম্পারেচার থাকে, আমরা যদি হঠাৎ করে আমরা খুব ঠান্ডা চিল্ড ওয়াটার যদি আমরা খেয়ে নিই তাহলে কিন্তু হঠাৎ করে আমাদের ব্লাড প্রেশারগুলো সংকুচিত হয়ে যেতে পারে। এক্ষেত্রে কিন্তু হিট স্ট্রোকের চান্সেস বেড়ে যেতে পারে। আর কি, এই সময় কিন্তু আমরা চা আর কফির সেবনটা কিন্তু কম করব, কারণ এগুলো আমাদের শরীর থেকে জলটা আরো বেশি করে বাইরে বের করে দেয়। আর যদি জামা কাপড় যদি পরতে হয় তাহলে কিন্তু আমাদের ফুল হাতা হালকা রঙের জামা কাপড় পরতে হবে। একদম টাইট ফিটিং জামা কাপড় বা খুবই আনকমফোর্টেবল কোনো ফ্যাব্রিকের জামা কাপড় কিন্তু আমরা পরবো না। এবার চলে আসি, কেউ যদি হিট স্ট্রোক অথবা হিট এক্সহশনে আক্রান্ত হয়ে গেছে তার প্রাথমিক চিকিৎসায় আমরা কি করব? সবার আগে আমরা সেই ব্যক্তিকে সেই গরম জায়গা থেকে তুলে এনে ঠান্ডা জায়গায় স্থানান্তরিত করব। ঠান্ডা জায়গায় স্থানান্তরিত করে যদি তার জ্ঞান থাকে তাহলে কিন্তু তাকে আস্তে আস্তে আমরা তাদেরকে জল অথবা যে কোনো ঠান্ডা পানীয় তাকে খেতে দেব, কিন্তু কার্বনেটেড ড্রিঙ্ক নয়, কোলা নয়, নর্মাল জল অথবা ফ্রুট জুস হোক সেটা তাকে আস্তে আস্তে খেতে দেবো। খেতে দেওয়ার পরে কিন্তু সে যদি অজ্ঞান হয়ে যায় তাহলে কিন্তু তাকে আমাকে পাশ ফিরিয়ে শুয়ে রাখতে হবে। তাদের যদি বডি টেম্পারেচার খুব হাই হয় সেই বডি টেম্পারেচারটাকে কিন্তু আমাদের তাড়াতাড়ি নামিয়ে আনতে হবে। আমরা যে কোনো রকমের ভেজা তোয়ালে বা গামছা তার পরে থাকা জামা কাপড়গুলো লুজ করে দিতে হবে, তার পিঠে অথবা বগলের তলায় দিয়ে তাদের বডি টেম্পারেচারটা আমাদের লক্ষ্য থাকবে যাতে তাড়াতাড়ি রিডিউস হতে থাকে। আর দ্রুত তাদেরকে কিন্তু স্থানান্তরিত করতে হবে নিকটবর্তী হাসপাতালে। এই যে ইন দ্য মিন টাইম যখন পেশেন্ট ট্রান্সপোর্ট হচ্ছে সেই জায়গা থেকে হাসপাতালে, সেই সময় কিন্তু আমাদেরকে সেই আক্রান্ত ব্যক্তির গায়ে একটা ঝাপটা দিয়ে যেতে হবে যাতে তার বডি টেম্পারেচারটা ধীরে ধীরে কুল ডাউন করে। আর যদি ব্যক্তির জ্ঞান থাকে তাহলে তাকে কিন্তু তার শরীরটা একটু ভিজিয়ে দিলে ভালো।
আর একদম নবজাতকের ক্ষেত্রে একটা বেসিক অ্যাডভাইজারি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই সময় যে নতুন বাচ্চা একদম নিউলি বর্নরা তাদেরকে কিন্তু এক গাদা কাপড় দিয়ে কিন্তু তাদেরকে ঢেকে রাখবেন না। অলরেডি বাইরের টেম্পারেচার প্রচুর, তারপরে যদি আপনি তাদেরকে এক গাদা কাপড় দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু তার শরীর থেকে বা বাইরের টেম্পারেচার থেকে কাপড় গরম হবে, সেখান থেকে কিন্তু বেবির টেম্পারেচার আরও রাইজ করে যাবে। সবসময় মনে রাখবেন, বাড়িতে যে কোনো লোক যদি যে যতগুলো কাপড় শরীরে পরতে পারে একটা নবজাতকের তার থেকে একটা লেয়ার বেশি পরলেই হবে। বাড়িতে যদি কোনো পুরুষ মানুষ যদি একটা স্যান্ডো গেঞ্জি পরে তাহলে কিন্তু সেই ছোট বাচ্চাটার জন্য দুটো খালি হালকা কাপড় পরালেই হয়ে যাবে। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখুন, আমরা সবাই জানি যে আমাদের ভারতবর্ষ তথা বাংলাতে কিন্তু গরমটা একটু বেশি। এবার যেই বেসিক মেজারগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমরা অলরেডি সবাই জানতাম, এটা আরেকবার আমাদের মধ্যেখানে ঝালিয়ে নেওয়া। এই কটা মেজার যদি আমরা আমাদের মাথায় রাখি, আর যদি আমাদের বয়স্ক এবং বাচ্চাদের একটু সাবধানে রাখি, গর্ভবতী মহিলাদের যদি একটু সাবধানে রাখি, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরাই গরমকালটা কিন্তু সুস্থভাবে ঠিক পেরিয়ে যেতে পারবো। এই বলেই আমি সিনিয়র পিএইচএন পিয়ালি দাস, দাসপট্টু ব্লকের পশ্চিম মেদিনীপুর জেলার আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আর পরের ভিডিওতে আসবো নতুন কোনো আমাদের জানার বিষয় নিয়ে। নমস্কার।